Assalamu alaikum. Hello students, how are you? Welcome to my online class which is organized by Harmolla Degree College. Here I am Tahmina Akhtar Runa presenting your online English class. Students, how are you? Hope all are very fine by the grace of Almighty Allah. You know, this is the COVID second situation which is spread very seriously. So, we should take precaution about this situation. Okay, now let's start our class. See, in my last class, I was read your lesson 2, Nelson Mandela from apartheid fighter to president. Am I right? Here today, I will try to end this chapter. See, I was read by this. So now line. See, charged with capital offences in the 1963 Rivonia trial, his statement from the dock was his political testimony. I hope you have memorize these lessons, and you know this is the based on this story is based on one of iconic figure, Nelson Mandela, who is the iconic symbol and who is the power of a nation. He take his work against the white people, because in those time white people always underestimate or tortured the blackish people. That's why he protect this torture, protect this discrimination, and after that, after 3 decades of the 3 decades for his fight against white minority, he became the president of South Africa. And at next he got a Nobel Prize for his peacemaking. Okay, see ki bola hoyeche, charged with capital offense in 1963 Rivonia trial, his statement from the dock was his political testimony. তার মানে 1963 সালে রিভোনিয়া ট্রায়ালে যাবজ্জীবন কারাদণ্ডে অভিযুক্ত হয়ে কাঠগড়া থেকে তার বক্তব্য ছিল তার রাজনৈতিক সাক্ষ্য। ওকে, পলিটিক্যাল টেস্টিমনি মানে রাজনৈতিক সাক্ষ্য। ওকে, her statement for during my lifetime I have dedicated myself to the struggle of the African people. I have fought against white domination and I have fought against black domination. মানে তিনি কি বললেন, যে তিনি আদালতকে বললেন সারাটা জীবন আমি আফ্রিকার জনগণের সংগ্রামে আত্মোৎসর্গ করেছি, আমি শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে এবং কালো শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছি। মানে শাসনের বিরুদ্ধেও যুদ্ধ করেছেন, আবার কালোদের বিরুদ্ধেও যুদ্ধ করেছেন। তিনি কখনোই কোনো একটা দলে বা কোনো একটা পক্ষে তিনি কাজ করেননি। তিনি
সব সময় চেষ্টা করেছেন যে তিনি দুপক্ষের মাঝখানে যে একটা ফাটল তৈরি হয়েছে, যে একটা কি বলে যে দূরত্ব, যে ডিসক্রিমিনেশন তৈরি হয়েছে, তা সেটা থেকে বের হয়ে আসতে। I have cherished the ideal of a democratic and free society in which all personal live together in harmony and with equal opportunities, he told the court. তিনি কোর্টকে আরও কি বলেছেন, যে আমি একটি গণতান্ত্রিক ও মুক্ত সমাজের আদর্শ লালন করেছি, যেখানে সব মানুষ মিলেমিশে সব অধিকার নিয়ে বসবাস করবে বা করে। ঠিক আছে। ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর অ্যান্ড টু অ্যাচিভ, মানে আমি কেবল এই আদর্শেই বেঁচে থাকতে চাই এবং এই আদর্শই অর্জন করতে চাই। বাট ইফ নিডস বি, কিন্তু যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই, কিন্তু এই আদর্শের জন্য যদি আমার মৃত্যুও হয় তাহলেও আমি প্রস্তুত। Friends adored Mandela and fondly called him Madiba, মানে বন্ধুরা তাকে কি পছন্দ করে ম্যান্ডেলাকে ডাকতো মাদিবা বলে। দ্য ক্ল্যান নেম বাই হুইচ হি ওয়াজ নন, ক্ল্যান মানে হলো এটা একটা গোষ্ঠীর, ঠিক আছে, ক্ল্যান মানে হলো কোনো গোষ্ঠী যেটা কি গোষ্ঠীর নামে পরিচিত, তিনি তাদের মানে গোষ্ঠী যে জাতির যে একটা অংশ থাকে সেখানে তার বন্ধুরা তাকে পছন্দ করে ভালোবেসে মাদিবা নামে ডাকে। পিপল লর্ডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি, ঠিক আছে, তার লোকজন কি জনগণ তার মানবতা, দয়া ও মর্যাদাকে প্রশংসা করতেন। বলতে পারো যে এই নেলসন ম্যান্ডেলার সাথে আমাদের দেশের কোন নেতার মিল আছে? কেউ কি বলতে পারো যে এরকম একজন আইকনিক ফিগার, আইকনিক মেন্টালিটি, আইকনিক মাইন্ডেড, মানে কোন আমাদের দেশের কোন নেতার সাথে তার মিল আছে? প্লিজ কমেন্ট দিস। দেখি কে আগে লিখতে পারে, কে আগে লিখতে পারে দেখি। নেলসন ম্যান্ডেলার সাথে বাংলাদেশের কোন নেতার অবিসংবাদিত নেতার মিল আছে? কেউ বলতে পারো? লিখো দেখি, কমেন্ট করো, কমেন্ট করে আমাকে জানাও দেখি। একটু তাড়াতাড়ি করো। কেউ বলতে পারছো না? নাকি আমার কথা বুঝতেছো না? আমি কি বোঝাতে পারছি না? আমি বলতে চাইছি যে নেলসন ম্যান্ডেলা যে এমন একজন আইকনিক ফিগার, তিনি তার দেশকে সাদাদের হাত থেকে রক্ষা করেছে, তিনি তার দেশকে কালোদের যে অধিকার, মানে তাদের উপর যে অত্যাচার করা হতো সেখান থেকে সে তাদেরকে বের করে নিয়ে এসছে। তো তোমরা বলো তো দেখি যে এই রকম মানে প্রতিকৃতি, এই রকম দেশের প্রতি উজাড় আমাদের দেশের কোন নেতা ছিলেন? কমেন্ট করো, কমেন্ট করো তাড়াতাড়ি। তোমরা কি ক্লাসে কেউ নেই? জয়েন করছো না অনলাইন ক্লাসে? ওকে, আমি বলছি যে হিয়ার উই ফাইন্ড সাম সিমিলারিটি বিটুইন আওয়ার one and only iconic figure বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। Okay,
সি এখানে দেখো, এখানে তোমাদের কিছু মাল্টিপল কোশ্চেন আছে যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমাদের কি বলে পরীক্ষায় যখন তোমাদের প্যাসেজ দেওয়া হবে, আমি তোমাদেরকে যে কোশ্চেন প্যাটার্ন দিয়েছিলাম সেখানে তোমরা 5টা মাল্টিপল চয়েস পাবে। এখানে দেখো এই টেক্সট বইতে কিছু মাল্টিপল চয়েস আছে। প্রথমটা কি আছে দেখো, হোয়াট ডাজ অ্যাপার্টেড রেফার টু ইন দ্য টাইটেল। এখানে হোয়াট ডাজ অ্যাপার্টেড রেফার টু মানে বলা হয়েছে অ্যাপার্টেড মানে কি, টু দ্য টাইটেল, টাইটেলের অ্যাপার্টেড বলতে তোমরা কি বোঝো? তোমরা কি কেউ বলতে পারো হোয়াট ডাজ অ্যাপার্টেড মিনস? Any comment? Put on the comment at the comment box. If you not join this class, or if you not trying to improve yourself, then how can we do this? How can we improve you? What does apartheid refer to in the title? মানে apartheid টাইটেল মানে শিরোনামে যে অ্যাপার্টেড বলা হয়েছে এটাকে কি বলা হচ্ছে? দ্যাট ইজ কি হবে বলো? এখানে 4টা অপশন আছে, অ্যাপার্ট, ডিস্টেন্স, ডিসক্রিমিনেশন, ডায়ালগ। এখানে হবে কি বলতে পারো? ডিসক্রিমিনেশন হবে। অ্যাপার্টেড মিন্স কি? অ্যাপার্টেড মিন্স ডিসক্রিমিনেশন মানে বৈষম্য। ওকে, তাহলে অ্যাপার্টেড মিন হচ্ছে ডিসক্রিমিনেশন, বৈষম্য। সেকেন্ডটা কি আছে দেখো, দ্য ওয়ার্ড আইকন ইন দ্য টেক্সট মিনস, লাইন নাম্বার 3, লাইন নাম্বার 3তে যে আইকন শব্দের অর্থ দেয়া আছে, এই আইকনের কি হবে, কোনটা হবে? এখান থেকে কি কি আছে দেখো, পোর্ট্রেট আছে, ইমেজ আছে, সিম্বল আছে, আইডল আছে। সো আইকন মানে কি? প্রতীক। লাইন নাম্বার 3তে আইকন মানে হচ্ছে কি? প্রতীক। তো প্রতীকের ক্ষেত্রে আমরা এখানে কোনটা ব্যবহার করব বলো তো? বলতে পারো কেউ? বলো তো আইকনের অর্থটা কি? এখানে আইকন মানে কি? আইকন হচ্ছে এখানে সিম্বল, ঠিক আছে? এখানে আইকন মিন সিম্বল। দেখো 3rd নাম্বার কি আছে, হোয়াট ডাজ শেকেলস রেফার টু, লাইন 3, মানে লাইন নাম্বার 3তে শেকেলের মানেটা কি? ঠিক আছে, শেকেল এখানে আমরা কি পড়েছিলাম মনে আছে তোমাদের? শেকেলটা হচ্ছে এখানে কে বলতে পারে? শেকেল অ্যাকচুয়ালি শেকেল মিনস কি বলতে পারো কেউ? শেকেল মানে শিকল, যেটা আমার বেঁধে রাখে, বেঁধে রাখার কাজ করে। তাহলে এখানে শেকেল মিনস কি হবে বলতে পারো? কি কি আছে দেখো, রেস্ট্রেইন্ট আছে, সিক আছে, স্টিগমা আছে, স্পার আছে। সো এখানে শেকেল মিনস রেস্ট্রেইন্টস। ওকে, 4th নাম্বারে দেখো, নাম্বার 9 রেফার্স টু মানে রেস ডেসক্রিপশন। রেস ডেসক্রিপশন মানে রেস মানে জাতি, আর ডিসক্রিমিনেশন মানে বৈষম্য। তাহলে জাতিগত বৈষম্য এখানে কি বলা হচ্ছে? রেফার্স টু মানে কি? এখানে কি কি আছে দেখো, ডিফারেন্সেস অন দ্য বেসিস অফ কাস্ট, ক্রিড অ্যান্ড কালার, কম্পিটিশন অ্যামং দ্য মেম্বার্স অফ এ রেস, demoralization of people, domination of others. So here we find race discrimination means differences on the basis of caste, creed and color. Okay, মানে জাতিগত বৈষম্য, এটা অর্থ মানে হচ্ছে এটা, ঠিক আছে? 5th one, the word manifestation lines means, ম্যানিফেস্টেশন মানে কি বের করো দেখি, কে বলতে পারো ম্যানিফেস্টেশন মানেটা কি? প্লিজ জয়েন দিস ক্লাস অ্যান্ড টেক ইউর
advice or take your comment at the comment box. I told you, please join this class. This is very important to you. বলো তো দেখি ম্যানিফেস্টেশন কে বলতে পারবে? কমেন্ট করো, কমেন্ট বক্সে কমেন্ট করো প্লিজ। You never got this class again. So please join this class. তোমরা কি পেয়েছো ম্যানিফেস্টেশন? কেউ কি পেয়েছো? কমেন্ট করেছো কেউ? কেউ কমেন্ট করোনি? আচ্ছা, ম্যানিফেস্টেশন, দ্য ওয়ার্ড ম্যানিফেস্টেশন হিয়ার কি বলেছে? প্রেজেন্টেশন, রাইট, চেঞ্জ, সাইন। দেখো লাইন নাম্বার 9, লাইন নাম্বার 9-এ বলা হয়েছে ম্যানিফেস্টেশন। ওয়্যার ইজ দ্য লাইন নাম্বার 9? I hate residence most intensely and eat all its manifestations, তাই না? তাহলে কি এখানে দেখো যে লাইন নাম্বার 9-এ ম্যানিফেস্টেশন বলা আছে। তাহলে ইনি কি এখানে ম্যানিফেস্টেশন মানে হচ্ছে কি বহিঃপ্রকাশ। ওকে, আগে তোমাদের এটা জানতে হবে যে ম্যানিফেস্টেশন অর্থটা কি। ম্যানিফেস্টেশনের মানে হচ্ছে বহিঃপ্রকাশ অথবা উদ্ভাস, যেটা, তাই তো? প্রেজেন্টেশন মানে উপস্থিতি, রাইট অধিকার, চেঞ্জ পরিবর্তন, আর সাইন। সাইন মানে কি কোনো কিছু বহিঃপ্রকাশ মানে নির্দেশনা দেওয়া। তাহলে এখানে ম্যানিফেস্টেশনটা হবে সাইন, ঠিক আছে? তারপরটা কি আছে? দ্য ওয়ার্ড হিলিং। হিলিং মিনস কিউরিং, হিটিং, সুদিং, এলিং। তাহলে হিলিং মানে হচ্ছে কি প্রশমিত করা, মানে আমাদের যখন আমরা কোথাও ব্যথা পাই বা কোনো কষ্ট পাই সেটাকে প্রশমিত করার নামই হচ্ছে হিলিং, মানে যেটা আমাদেরকে হিল করে। তাহলে এখানে কোনটা হবে? হিলিং মিনস সুদিং, ঠিক আছে? সুদিং মানে হচ্ছে কোনো কিছু কি প্রশমিত করা। ওকে, নেক্সট ওয়ান। নেক্সটে কি আছে? দ্য ওয়ার্ড ক্যাজম রেফার্স টু। ক্যাজম মানে আমরা কি পড়েছিলাম? ক্যাজম মানে আমরা পড়েছিলাম কি? ক্যাজম মানে আমরা পড়েছিলাম কি ফাটল, তাই না? তো ক্যাজম এখানে কি কি আছে আমাদের দেয়া? ক্লিফট, টপ, হেট্রেড, বর্ডার। এখন এখান থেকে আমরা ক্যাজমের অর্থ কোনটা পাবো বলতে পারো কেউ? এখান থেকে ক্যাজমের অর্থ সিনোনিমটা হচ্ছে ক্লেফট, CLEFT, ক্লেফট মানে ফাটল, মনে থাকবে। দ্য ওয়ার্ড ইমানসিপেশন। ইমানসিপেশন মানে আমরা কি পড়েছিলাম? মুক্তি, তাই তো? তাহলে এখানে ইমানসিপেশনের অর্থটা কি হবে বলতে পারো কেউ? ইমানসিপেশনের এখানে অর্থ হচ্ছে কি লিবারেশন, মানে স্বাধীনতা। ওকে, হিয়ার ইমানসিপেশন মিনস লিবারেশন, স্বাধীনতা। ওকে, আজকে তোমাদের যে এই প্যাসেজটা পড়ালাম, এই প্যাসেজটার উপর বেস করে এই যে দেখো একটা প্যাসেজ আছে টেক্সট বইয়ের উপর, যেটা এখানে তোমাদেরকে আমি বারবার বলেছি যে প্যাসেজ তোমাদের কোশ্চেন প্যাটার্ন যেরকম হবে। এই যে দেখো এখানে যে প্যাসেজটা আমরা পেয়েছি, এই প্যাসেজটার উপর প্রথমেই তোমরা কি পাচ্ছ? এই যে দেখো 5টা কি চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ, ঠিক আছে? এখান থেকে তোমরা 5টা কি পাবে? মাল্টিপল কোয়েশ্চেন পাবে, দেখে তোমরা পাবে। তারপর দেখো এখানে আমরা কি পাচ্ছি মাল্টিপল কোয়েশ্চেনের পরে? তারপর আমরা পাচ্ছি
সেকেন্ড নাম্বারে মানে বিতে 1-এর বিতে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, মানে ফলোয়িং কোয়েশ্চেন এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে। কি কি বলেছে প্রশ্নটা? হোয়াট স্পেশাল কোয়ালিটি অফ নেলসন ম্যান্ডেলা ডু ইউ অবজার্ভ ফ্রম দ্য রিডিং অফ দ্য প্যাসেজ, মানে তোমরা হোয়াট স্পেশাল কোয়ালিটি, তোমরা কি গুণ পেয়েছো নেলসন ম্যান্ডেলার এই কি এই প্যাসেজটি পড়ে। তার মানে তোমাদের এখানে যে একটা প্যাসেজ দেয়া আছে সেই প্যাসেজটা পড়ে তোমাদের বের করতে হবে যে তোমরা নেলসন ম্যান্ডেলা সম্পর্কে তোমাদের যেসব স্পেশাল গুণ পেয়েছো সেগুলো লিখতে হবে। দ্বিতীয় নম্বর প্রশ্নে কি আছে? হোয়াট স্পেশাল রিসলভ হেল্পড ম্যান্ডেলা ফাইট ফর হিজ পিপলস ফ্রিডম, মানে হোয়াট স্পেশাল রিসলভ মানে কি স্পেশাল যে রিসলভ মানে কারণ যেটা ম্যান্ডেলাকে তার লোকজনের স্বাধীনতার জন্য সাহায্য করেছিল সে সম্পর্কে তোমাদের লিখতে হবে। দ্বিতীয়টা কি বলেছে? উইথ হোম ডিড ম্যান্ডেলা শেয়ার দ্য নোবেল পিস প্রাইজ অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ স্পেশালিটি, মানে উইথ হোম মানে কার সাথে ম্যান্ডেলা তার নোবেলের শান্তি পুরস্কার ভাগ করে নিয়েছিলেন এবং তার কারণ কি ছিল? হোয়াট ওয়াজ হিজ স্পেশালিটি, তার কারণটা কি ছিল, তাই না, মানে তার গুণটা কি ছিল। দেখো 4 নম্বর কোশ্চেন, হোয়াট ডিড নেলসন ম্যান্ডেলা পার্সনিফাই, মানে নেলসন ম্যান্ডেলা কিভাবে তাকে পার্সনিফাই করা হয়েছে। হোয়াই ওয়াজ দ্য ইমপ্রিজন, কেন তিনি জেল খেটেছিলেন। 5 নম্বর কি? ডোন্ট কল মি আই উইল কল ইউ, হোয়েন অ্যান্ড হোয়াই ডিড নেলসন আটার দিস ওয়ার্ডস, মানে কখন এবং কোথায় নেলসন ম্যান্ডেলা এই কথাগুলো কি উচ্চারণ করেছিলেন বা ব্যবহার করেছিলেন। এই তো গেল 1 নম্বর প্রশ্ন, যেটা তোমরা কি পাচ্ছ? মাল্টিপল কোশ্চেন পাচ্ছ প্লাস কোশ্চেন অ্যান্সার দিতে হবে তোমাদের, ঠিক আছে? এটার মার্কস হচ্ছে তোমাদের 10। সেকেন্ড নাম্বার কি আছে দেখো, সেকেন্ড নাম্বার আরেকটা প্যাসেজ দেওয়া আছে, দেখো রিড দ্য প্যাসেজ অ্যান্ড কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ দ্য গিভেন ইনফরমেশন, মানে এটা যেহেতু নেলসন ম্যান্ডেলার টেক্সট থেকে নেয়া, টেক্সটের কারণ তোমাদেরকে আমি বোঝাচ্ছি, যেহেতু আমি নেলসন ম্যান্ডেলার টেক্সটটা তোমাদের পড়িয়েছি, সো এই প্যাসেজটা ফুললি দেখো। সেকেন্ড নাম্বার যে প্যাসেজটা দেওয়া আছে এটা নেলসন ম্যান্ডেলার সম্পর্কে, এবং এটা দেখে দেখে তোমাদের 2 ধরনের আসতে পারে। একটা হচ্ছে কি দেখো এই টাইপের যেমন ছকের মাধ্যমে এখানে তোমাদের লিখতে হবে যে কি হবে, যে নেলসন ম্যান্ডেলা প্রথমে কি দেওয়া আছে? হু, ইভেন্ট, অ্যাকশন, তারপর দেওয়া আছে হোয়াট, তারপর দেওয়া আছে ওয়ের অথবা ওয়েন। প্রথমে কি আছে? নেলসন ম্যান্ডেলার কার কথা বলা হচ্ছে? নেলসন ম্যান্ডেলার কথা বলা হচ্ছে। ইভেন্ট, অ্যাকশন মানে কি? স্ট্রাগল ফর, যুদ্ধ করেছিলেন, মানে কি কষ্ট করেছিলেন, কিসের জন্য কষ্ট করেছিলেন। হোয়াট, এখানে কি কি দেয়া আছে, মানে এখন এখানে তোমাদের লিখতে হবে এই প্যাসেজটা পড়ে যে নেলসন ম্যান্ডেলা কিসের জন্য স্ট্রাগল করেছিলেন, ঠিক আছে? এই একটা অপশন তোমাদের এরকম আসতে পারে ছক, অথবা এই দেখো অর দেয়া আছে, এখানে কয়টা পাচ্ছি আমরা? 1 2 3 4 5 6 7টা, এখানে 7টা আছে, ঠিক আছে? আর অর দিয়ে আছে রিড দ্য অ্যাবভ টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ নেলসন ম্যান্ডেলা, 1 is done for you, মানে ওই প্যাসেজটা পড়ে তোমাদের এরকম এটাও এরকম আসতে পারে ফ্লো চার্ট। দেখো প্রথমটা দেয়া আছে গাইডেড সাউথ আফ্রিকা টু ডেমোক্রেসি, মানে তিনি দক্ষিণ আফ্রিকার গণতন্ত্রের কি নির্দেশক ছিলেন। এরকম করে কি 5টা 6টা তো মোট, এখান থেকে তোমাদের 5টা লিখতে হবে 5টা, 1 2 3 4 5, ঠিক আছে? মনে রাখবে যখন তোমরা ফ্লো চার্টটা লিখবে অবশ্যই সেটা 1 পৃষ্ঠার ভিতর লিখে ফেলবে, ওকে? এবং কখনোই ফ্লো চার্টে একটা সেন্টেন্সের বেশি হবে না। দেখো এখানে কিন্তু মাত্র কয়টা ওয়ার্ড দিয়ে শেষ করেছে, গাইড সাউথ আফ্রিকা টু ডেমোক্রেসি, মানে এক কথায় শেষ, এক কথায় উত্তর তোমরা, এটা বুঝতে পারছো? এক কথার মধ্যে তোমার এই কি বলে
এই ফ্লো চার্টটা তোমাদের শেষ করতে হবে, এটা সবসময় মাথায় রাখবে যে কখনোই ফ্লো চার্ট 2 পৃষ্ঠা হবে না। এবং সবচেয়ে ভালো হয়, এখানে তো ছকটা এরকম সোজাসুজি দিয়েছে, তোমরা ছকটা দিয়ে কি করবে, লম্বালম্বিভাবে লিখবে, নিচে নিচে করে লিখবে। প্রথমে এই ঘরটা করবে, তারপর এরকম অ্যারো চিহ্ন দেবে, অ্যারো চিহ্ন দিয়ে আরেকটা বক্স করবে, এই বক্স করে করে তোমরা এই ফ্লোর চার্টে লিখবে। এবং অবশ্যই মাথায় রাখবে, আমি আবারও বলছি, অনলি 1 পেজ, মানে 1 পৃষ্ঠার ভেতর তোমাদের এই লেখাটা শেষ করতে হবে। তোমরা যদি দ্বিতীয় পেজে যাও, তাহলে তোমরা শুধুমাত্র যে প্রথম পৃষ্ঠায় যে যে কয়টা লিখতে পেরেছ, ঠিক সেই কয়টাই তোমাদের কি করবে, মার্কস হবে। বাকি অন্য পৃষ্ঠায় গেলে তোমার মার্কস কি করবে, ওটাই মার্কস দেওয়া মন থাকবে। তাই ফ্লো চার্টটা লেখার সময় সব সময় সাবধান হবে যে প্রথম সেন্টেন্সটা তোমাদের কয়টা ওয়ার্ডে শেষ করেছে এবং কিভাবে শেষ করেছে, ঠিক সেইভাবে তোমাদের কি করতে হবে, বাকি ফ্লো চার্টটাতেও সেভাবে লিখতে হবে। আর যদি উপরে ছকের মতন পেয়ে যাও তাহলে তো আরো ভালো, তাহলে ফ্লো চার্টটা তোমাদের লিখতে হবে না, কারণ ফ্লো চার্টের থেকে ছকটাই হলো কি সবচেয়ে বেশি সুন্দর, মানে যেমন এখানে গাইড টু সাউথ আফ্রিকা টু ডেমোক্রেসি, তাই না? তো সেকেন্ডে আমরা কি লিখবো, আমরা লিখতে পারি এমবডিড দ্য স্ট্রাগল ফর জাস্টিস ওয়ার্ল্ড ওয়াইড, মানে এমবডিড দ্য স্ট্রাগল ফর জাস্টিস ওয়ার্ল্ড ওয়াইড, মানে তিনি কাজ করেছেন এবং কষ্ট করেছেন ন্যায় বিচারের জন্য সারা পৃথিবী জুড়ে। ঠিক এরকম করে করে তোমাদের পড়ে পড়ে বুঝে বুঝে কি বলে এই ওয়ার্ডগুলো লিখতে হবে, এই সেন্টেন্সগুলো লিখতে হবে। ঠিক আছে, আমার মনে হয় ফ্লো চার্ট সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দিতে পেরেছি, মন থাকবে। আসলে ক্লাসরুমে ক্লাস নেওয়া যে একটা মজা, যে একটা কি বলে আনন্দ, সেটা আসলে অনলাইন ক্লাসে হয় না। তোমাদের হাতে কলমে বুঝিয়ে দেওয়া যায়, তোমাদের রেসপন্সটা পাওয়া যায়, কিন্তু অনলাইন ক্লাসে কেন জানি না তোমরা এই রেসপন্স করছো না, যেটা আসলে খুবই দুঃখজনক। কারণ আমরা এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, আমাদের তোমাদের পড়ানোর চেষ্টা করছি, তোমাদের বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ওই যে যে ক্লাসরুমে যে ক্লাস নেওয়ার একটা মজাটা আছে, ওটা থেকে আসলে আমরা বঞ্চিত হচ্ছি, এটা একটা সত্যি কথা। So I hope you understand about the flow chart. If you have any problem, please give a comment at the comment box. I'll try to explain it again. Okay. আচ্ছা, এটা তো গেল 2 নম্বরে ফ্লো চার্টে। তাহলে ফ্লো চার্টে আমরা এখানে কি কি পেতে পারি, তোমাদের আবারও বলছি যে এখানে এই ছকের মতনও পেতে পারো, অথবা দেখো এখানে অর দেয়া আছে, অথবা এরকম ফ্লো চার্টটাও পেতে পারো। ঠিক আছে, দুটোই সহজ। যদি কারণ এখানে আবার একটা প্লাস পয়েন্ট হলো যে তোমরা যদি এটা কমপ্লিট করতে পারো এবং ভালোভাবে এটা শেষ করতে পারো, তাহলে কিন্তু এখানে 10-10ই পাবে। দেখো, এই ইংলিশে মার্কস ওঠানো কিন্তু খুব একটা কঠিন না, ওয়ান কাইন্ড অফ মানে ম্যাথের মতন। ম্যাথে যেমন তোমরা একদম ভালো করলে খুব যা যে মার্কস আছে সে মার্কসটাই পাও, ঠিক ইংলিশের ক্ষেত্রেও তাই। একটু চেষ্টা করতে হবে, একটু কষ্ট করতে হবে, একটু পড়ালেখা করতে হবে, তাহলেই তোমরা দেখবে ইংলিশ সম্পর্কে যে একটা ভীতি, একটা ভয় তোমাদের মধ্যে সব সময় কাজ করে, সেটা আর থাকবে না। এবং অবশ্যই, ইয়েস আই রিপিট, তোমাদের অবশ্যই ক্লাসে জয়েন করতে হবে, আমাদের টিচারদের কথাগুলো ফলো করতে হবে, তোমাদের যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করতে হবে, তা না হলে আমরা বুঝবো কিভাবে যে তোমাদের কি সমস্যা হচ্ছে, তাই না? আচ্ছা, 3 নম্বরে আছে, দেখো, সামারাইজ দা ফলোইং টেক্সট, মানে কি এই টেক্সটটাকে সামারাইজ মানে সংক্ষিপ্ত করে সামারি লিখতে হবে। ঠিক আছে, সামারি আমরা সব সময় মনে রাখি কি, সামারি বলতে বোঝায় যে বিষয়বস্তু, সেই প্যাসেজের বিষয়বস্তু যেটা, সেটা লিখতে হবে। এবং কখনোই সেই সব বিষয়বস্তুটা 5 বাক্যের বেশি হবে না, কারণ তোমাকে লিখতে বলা হয়েছে সামারি, তুমি যদি ডেসক্রিপশন করো, বর্ণনা লিখে দাও, তাহলে তো সেটা তো ঠিক হলো না, তাই না? তোমার কাছে আরেকটা জিনিস সব সময় মনে রাখবে যে প্রশ্নে তোমার কাছে কি চাওয়া হয়েছে, সেটা সব সময় মাথায় রাখবে যে প্রশ্নে তোমাকে কি বলা হয়েছে, তোমার কাছে কি চাওয়া হয়েছে, ঠিক সেভাবে তোমরা অ্যান্সার করবে, কখনোই এর বাহিরে করবে না, আর কখনোই অ্যান্সার করবে না। না পারো সেটা অন্য জিনিস, বাট উল্টো পাল্টা অ্যান্সার কখনোই করবে না। এটা হলে হয় কি, টিচারদের প্রতি মানে তোমাদের প্রতি টিচারদের একটা খারাপ ইমপ্রেশন তৈরি হয়। ওকে,
সো সামারিটা যখন আমরা লিখবো, দেখো সামারি মার্কসও হচ্ছে 10। সবসময় আমরা চেষ্টা করব কি, এটা অবশ্যই করতে হবে 5 বাক্যের মধ্যে সামারিটা শেষ করতে, ঠিক আছে? ওকে, আজকে এ পর্যন্তই থাক। আমার ক্লাসের টাইম শেষ হয়ে গিয়েছে। নেক্সট ক্লাস will be held at next Saturday. Okay, stay safe, stay at home, keep your mask. Okay, Allah Hafiz.